আচ্ছা। সো একটা লং টাইম গেল। আমি একটু আসলে ফিজিক্যালি উইক ছিলাম। এর জন্য আর কন্টিনিউ করতে পারিনি। সো আজকে থেকে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করে যাব। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মেইন কনসেপ্টটা দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি ফুল প্রসেসটা দেখব। ফুল প্রসেসটা অ্যাকচুয়ালি মানে জানা দরকার। এটা জানলে হবে কি যে তাহলে যদিও মানে এই প্রসেস থেকে কিন্তু কোশ্চেন আসবে না, হ্যাঁ? আমাদের এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির এই প্রসেস থেকে কোশ্চেন আসবে না। আমি এটা একটু দেখাচ্ছি। এই যে আমাদের এখানে হচ্ছে নেক্সট পেজে মেবি এই যে এই পেজে হচ্ছে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির একদম ফুল প্রসেস স্টেজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 একদম ফুল প্রসেস। সো মেইনলি হচ্ছে এই প্রসেস থেকে হচ্ছে আমাদের কোশ্চেন আসে না বেসিক্যালি। মানে এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মানে এই প্রসেসগুলোকে কম্বাইন করে আপনাকে একদম সিম্পলি বলতে হবে যে এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে আর কি মেইনলি এটা কাজটা করে আপনাকে হচ্ছে সেটা বলতে হবে। আর তার পাশাপাশি দেখা যায় যে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির অ্যাডভান্টেজ তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে কোশ্চেন আসে। বাট এই কনসেপ্টগুলো বুঝলে হবে কি যদি ডেসক্রিপশন বেসড কোনো কোশ্চেন আসে তাহলে হচ্ছে মনে হয় আপনি লিখতে পারবেন। আপনার কনসেপ্ট জানাতে আপনি লিখতে পারবেন, কিন্তু এই কনসেপ্ট যদি আমরা না বুঝি তাহলে ডেসক্রিপশন তো ওই লেখা যাবে না। আবার দেখা গেলো যে ওই অ্যাডভান্টেজ হোক বা হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ হোক যেটা হোক না কেন আপনাকে হচ্ছে তখন মেমোরাইজ করে লিখতে হবে। সো এই কনসেপ্টগুলো আসলে মেমোরাইজ করে লেখাটা খুবই টাফ। সো এই জন্য হচ্ছে আমরা এই ফুল প্রসেসটা ভালো করে বুঝবো, দেন হচ্ছে একটু জাস্ট প্র্যাকটিক্যালি বলতে কি মানে হচ্ছে আপনি পার্সোনালি হচ্ছে একটু নিজে ট্রাই করবেন এই মানে এই ফার্স্টে বুঝে দেন হচ্ছে আপনি পার্সোনালি হচ্ছে এইটা এই ফুল এই যে এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির ফুল প্রসেসটা হচ্ছে আপনি নিজে বুঝে বুঝে লেখা ট্রাই করবেন, তাহলেই মনে করেন যে কনসেপ্টটা তো মাথায় ঢুকে যাবে। এরপর হচ্ছে আপনার এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি থেকে যে কোনো কোশ্চেন করলেই আপনি লিখতে পারবেন ইজিলি। আমি আমি আপাতত এটা সরাই দিচ্ছি, এটা আমাদের এখন লাগবে না। আচ্ছা যাই হোক, তো তাহলে এখন আমরা আমাদের নোটপ্যাডটা ওপেন করি। সো এখানে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা তো এই বেসিক কনসেপ্টগুলো আমরা দেখছিলাম আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির। সো আজকে হচ্ছে আমরা দেখব যে আমাদের এইখানে আমাদের পোলারাইজেশনের এই মানে পোলারাইজেশনের মুভমেন্টটা হচ্ছে কোন দিকে হবে। কারণ এখানে তো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমরা ডেটা ট্রান্সফার করি প্রত্যেকটা ডেটা ট্রান্সফারে হচ্ছে আমাদের মানে লাইক ধরেন যে আপনার যে এক একটা যে ডেটা প্যাকেট প্রত্যেকটা ডেটা প্যাকেটের হচ্ছে আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট রেকর্ড থাকবে। ওই প্রত্যেকটা ডেটা প্যাকেটের ওই এক একটা ইন্ডিভিজুয়াল ডেটা মুভমেন্টকে হচ্ছে আমরা রেকর্ড করে রাখবো। দেন ওইটাই হচ্ছে আমরা ওই সেন্ডার থেকে যখন প্যাকেটটা আপনার ট্রান্সমিট করা হচ্ছে তখন হচ্ছে ওইটার পোলারাইজেশন যে মুভমেন্টটা ছিল ওই প্যাকেটটা যখন হচ্ছে আবার রিসিভারের কাছে এসে রিসিভ হবে and তখন হচ্ছে যেই পোলারাইজেশন যে মুভমেন্টটা থাকবে ওইটা ওই দুইটা যদি সেম থাকে তখন হচ্ছে আমরা বলবো যে না আমাদের ট্রান্সমিশন ঠিক আছে। তো এইখানে আসলে একটু লেন্দি প্রসেস আছে, তো ওইটা হচ্ছে আমরা আজকে দেখবো। সো আমি কনসেপ্টে চলে আসি। ওকে, ঠিক করে দিই। আচ্ছা যাই হোক, সো এখন তার আগে তাহলে এটা আমি একটু বলি না যে আমাদের এই পোলারাইজেশনের মুভমেন্ট কিন্তু অনেক ধরনের হয়। পোলারাইজেশনের মুভমেন্ট অনেক রকম ভাবে হয়, কিন্তু আমাদের আমাদের সিলেবাসে বা মনে করেন যে মানে মেইন মুভমেন্ট হচ্ছে চারটা হয়। মেইন মুভমেন্ট হয় কয়টা বললাম? মেইন মুভমেন্ট হয় চারটা। একটা ভালো ক্লিয়ার পিকচার যদি দেখাতে পারতাম, ক্লিয়ার পিকচার। আচ্ছা এটাই বলি, ছোট একটু বড় হলে ভালো হতো। জাস্ট আ মিনিট। আসছে আমাদের পোলারাইজেশন মুভমেন্টটা হচ্ছে আমাদের মানে মেইনলি এই চারটা মুভমেন্ট হয় আমাদের। একটা হচ্ছে ভার্টিক্যালি আর হচ্ছে হরিজন্টালি অ্যান্ড আমাদের আরেকটা হচ্ছে 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, আর নাহলে আমাদের একটা হচ্ছে 45 ডিগ্রি লেফট অ্যাঙ্গেল। এই চারটা মুভমেন্ট হয়। সো আমরা একটু এই মুভমেন্টগুলো একটু লিখে নেই। সো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে পোলারাইজেশন মুভমেন্ট। মুভমেন্ট আচ্ছা। সো আমি হচ্ছে এখানে জাস্ট সিম্পল এই কনসেপ্টটা তো আমরা জানি অলরেডি, এই যে এইটা তো আমরা ভালো করে বুঝি জানি। সো
আমাদের তাহলে এখন এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের সিলেবাস হচ্ছে যেই চারটা আছে মুভমেন্ট, আমরা সেই চারটায় দেখবো ভালো করে। ফার্স্টে হচ্ছে আমার যেটা আছে ভার্টিক্যাল মুভমেন্ট। ভার্টিক্যাল মুভমেন্ট মানে হচ্ছে আমাদের এই যে লাইক আমাদের লম্বা করে হচ্ছে আমাদের যেই মুভমেন্টটা হয় এইটা, এটা ব্র্যাকেটে রাখি ইজিলি বোঝা যাবে। দেন হচ্ছে আমাদের হরিজন্টাল মুভমেন্ট হয়, হরিজন্টাল মুভমেন্ট। হরিজন্টাল মুভমেন্ট কি লম্বা কোনো দাগ আছে? তো লম্বা তো কোনো দাগ নাই, এইভাবে দিতে হবে, যাই হোক এইভাবেই দিই আপাতত। তারপর হচ্ছে আমাদের 45 ডিগ্রি সাইনটা কই, ডিগ্রি সাইন কিবোর্ডে ছিল বাট এখন যাই হোক 45 ডিগ্রি রাইট ডায়াগোনাল বলতে পারি, এটা রাইট ডায়াগোনাল। সেটা হচ্ছে 45 ডিগ্রি রাইট দিক, সো এটা হচ্ছে আমাদের কি জন্য বলে ফরওয়ার্ড স্ল্যাশের দিকে থাকবে রাইট ডায়াগোনাল, এন্ড আরেকটা হচ্ছে 45 ডিগ্রি লেফট ডায়াগোনাল, লেফট ডায়াগোনাল। সো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ থাকবে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ কোথায়, এই যে। সো এই চারটা মুভমেন্ট হচ্ছে আমাদের হবে। এখন এই চারটা মুভমেন্টে কিন্তু হচ্ছে আবার বাইনারি ভ্যালু অবশ্যই আছে, কারণ আমাদের এখানে বাইনারি ভ্যালু লাগবে। সো এই চারটা মুভমেন্টের ভার্টিক্যালের হচ্ছে বাইনারি ভ্যালু 1, হরিজন্টালের হচ্ছে বাইনারি ভ্যালু 0, দেন 45 ডিগ্রি রাইট ডায়াগোনালে হচ্ছে বাইনারি ভ্যালু 1 এন্ড 45 লেফট ডায়াগোনালে হচ্ছে বাইনারি ভ্যালু 0। এখন বলতেন স্যার এইগুলো হচ্ছে আমি কিভাবে সেট করলাম? এগুলো আসলে আমি সেট করিনি, বা হচ্ছে কেউ হচ্ছে এটা আপনার মানে মানে এটার কোনো ক্যালকুলেশনও নাই, এটা হচ্ছে যে যে এই কনসেপ্টটা হচ্ছে ফাইন্ড আউট করছে সেই এটা বলে দিছে যে ভার্টিক্যাল মুভমেন্টে হচ্ছে আমরা ভ্যালু 1 ধরে নেব, হরিজন্টাল হচ্ছে 0, 45 ডিগ্রি রাইট ডায়াগোনাল হচ্ছে 1, 45 ডিগ্রি লেফট ডায়াগোনাল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কনসেপচুয়ালি এটা বলে দিচ্ছে, এখানে তো আর কিছু আমাদের করার নাই। যাই হোক, সো এই হচ্ছে আমাদের মুভমেন্ট পার্টটা। সো একটা হচ্ছে যেমন আপনাকে একটা কি বলে একটা ইম্পর্টেন্ট একটা অবজারভেশন দেই, এটা আসলে জানতে জেনে রাখলে ভালো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট অবজারভেশন। আচ্ছা, অবজারভেশনটা হচ্ছে সিম্পলি ধরেন যে আমাদের লাইক একটা ধরেন যে আমাদের দুইটা প্যাকেট, হ্যাঁ, যেটার ভার্টিক্যাল মুভমেন্ট হয়েছে তাহলে এটা 1 হবে, আবার ডায়াগোনাল রাইট মুভমেন্ট হয়েছে বা রাইট ডায়াগোনাল মুভ হয়েছে, রাইট রাইট ডায়াগোনাল মানে হচ্ছে কি আমাদের 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলে গেছে, তাহলে এখানে এটা তো 1 যাবে। হ্যাঁ, তো তাহলে দুইটাই কিন্তু আমাদের 1 মানে বাইনারি ভ্যালু 1 রিপ্রেজেন্ট করতেছে। তো আমি এটা সিম্পলি এখানে লিখে নিই যে বোথ রিপ্রেজেন্ট 1। এটা একটু ভিতরে দিই, হ্যাঁ। আবার ধরেন যে সিমিলারলি যদি আমরা বলি যে আমাদের একটা ভ্যালু এই একটা প্যাকেট হরিজন্টালি মুভ করলো তাহলে এটা বাইনারি ভ্যালু 0 আসবে, আবার হচ্ছে একটা ভ্যালু লেফট ডায়াগোনাল মুভ করলো তো এটা বাইনারি ভ্যালু 0 আসবে। তাহলে বোথ রিপ্রেজেন্ট 0, বোথ রিপ্রেজেন্ট 0। তাহলে এইখানে হচ্ছে তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ধরেন যে দেখেন এখানে এখন মেইন থিমটা হচ্ছে যে আমাদের প্যাকেট কিন্তু হচ্ছে দুইটা, কিন্তু ভ্যালু তো আসছে সেম। তাহলে এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিভাবে মানে আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের এখানে প্যাকেট একটাই ছিল নাকি ছিল দুইটা? তাহলে ইন দ্যাট কেস কিন্তু আমরা এইটুকু ধরতে পারতেছি। তাহলে ইন দ্যাট কেস তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝলাম যে তাহলে আমরা কিন্তু মনে করেন যে আমাদের যদি এই যে এইখানে যে আমাদের মানে একটা ডিফারেন্স আসছে, ডিফারেন্সটা মানে ব্যাপারটা এরকম না যে আমাদের হওয়ার কথা ছিল 1 1 কিন্তু 1 1 হয় নাই, আমাদের দুইটাই যেহেতু হচ্ছে আমাদের আমাদের ডিরেকশন 1, সো এটা মানে মেইনলি এটা 1 1 মানে এই মানে দুইজনই কিন্তু আপনার 1 রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এইখানে কিন্তু তাহলে মনে করেন যে আমাদের ভ্যালু কিন্তু কোনো বেশি একটা আপনার ডিফার করতেছে না যে আমাদের এখানে কোনো এরর আছে নাকি নেই। তাহলে যেহেতু এখানে ভ্যালুটা ডিফার করতেছে না যে আমাদের এখানে এরর আছে নাকি নেই, তার মানে এখানে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু ডিরেকশনটা কিন্তু আমাদেরকে মানে অ্যাকচুয়ালি মেজার করতে হবে। ডিরেকশনটা দিয়ে হচ্ছে আমাদেরকে মেজার করতে হবে যে আমাদের এখানে এরর আছে নাকি নেই। সো এই বাইনারি ভ্যালু দিয়ে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এটা আপনার
মেজার করতে পারতেছি না যে এখানে এরর আছে নাকি নেই। হ্যাঁ, কিন্তু দেখেন যেমন এই যে আপনার ভার্টিক্যাল মুভমেন্টে হচ্ছে আপনার 1, আর ধরেন যে ভার্টিক্যাল মুভমেন্ট মানে হচ্ছে যে আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে গেছিলাম, তাই না? আর এই 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলকে আমি কি বলবো, এটা তো এক্স ধরা যায় না, বা রাইট অ্যাঙ্গেল যদি থাকে, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, তাও হ্যাঁ, রাইট অ্যাঙ্গেলে থাকলেও তো আমরা মনে করেন যে রাইট আছে, তো সামাইট আমরা হচ্ছে এটাকে যদি এরকম ধরি এক্স ওয়াই, ফর এক্সাম্পল এক্স ওয়াই ধরলাম, আর লেফট অ্যাঙ্গেল, সরি ভ্যালু মুছে দিব কেন, আমি ধরলাম যে এটা হচ্ছে আমার লাইক এক্স ওয়াই, আর আমি এটাকে ধরলাম হচ্ছে ওয়াই এক্স, আর এখানে এই হরিজন্টাল হচ্ছে আমার এটা এক্স অ্যাক্সিসে যাচ্ছে। তাহলে দেখেন আমার এটা 1, এটা 1, কিন্তু যখন আমি ডিরেকশন দিয়ে হচ্ছে আমি এটাকে মেজার করতে যাব, তখন কিন্তু আমার ভ্যালু সেম থাকতেছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমি এটাকে আর ইজিলি বুঝতে পারছি যে আমার তাহলে অ্যাকচুয়ালি মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, মুভমেন্ট ঠিক আছে কিনা। কিন্তু দেখা গেল ভার্টিক্যাল মুভমেন্ট 1, 45 ডিগ্রি রাইট ডায়াগোনাল 1, এখন কোনো কারণে যদি এই 1টা যদি ভার্টিক্যাল মুভমেন্টে চেঞ্জ হয়ে যায়, ইন কেস কোনো কারণে, মানে এই ডায়াগোনাল মুভমেন্টটা যদি কোনো কারণে ভার্টিক্যাল মুভমেন্টে চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে আমাদের কোনো এরর আছে কিনা, মানে যদি আমি বাইনারি ভ্যালু দেখি, কারণ আমাদের দুইটাই তো 1। সো আমাদের তাহলে তখন যখন আমরা দেখবো যে না দুইটাই তো 1, তাহলে আমার মেবি এখানে কোনো এরর হয়নি। কিন্তু যখন হচ্ছে আমি মুভমেন্টে যাব, সো দেখা যাবে যে সেন্ডার থেকে সেন্ড করছে ওয়াই এক্স ওয়াই, সেন্ডার থেকে সেন্ড করছে কি ওয়াই এক্স ওয়াই, কিন্তু রিসিভারের কাছে যাওয়ার পর সেটা হয়ে গেল ওয়াই ওয়াই। তাহলে তখন কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারবো যে না এখানে কোনো একটা এরর অবশ্যই হয়েছে। সো এটাই হচ্ছে মেইন থিম আমি যেটা বলতে চাচ্ছিলাম। সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন। এখানে আসেন, তাহলে আমরা এই কনসেপ্টটা একটু এখানে আমরা নোট ডাউন করে দিই, যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে মেজার করব যে আমাদের এই যে যে ফোটনস গুলা, মানে ফোটনটা যে আমাদের এই এই হ্যাঁ এখানে বলেছে যে আমাদের মানে এখন হচ্ছে আমাদেরকে ধরতে হবে যে এই 10 যাই বের কেন বা এক্স ওয়াই যাই বের করো, এইগুলো হচ্ছে আমাদের একটা ফোটন। এটা তো আমি উপরে বলছিলাম এই যে দে আর পার্টিকলস অফ লাইট। সো লাইটটা হচ্ছে কোন দিকে মুভ করতেছে ওইটা, সো ওই লাইটটাকে হচ্ছে আমরা কি বলছি, ফোটন বলতেছি। আর যেই দিকে মুভ করতেছে ওইটাকে তো আমরা বলতেছি পোলারাইজেশন মুভমেন্ট। সো তাহলে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই যে ফোটনগুলো, এই যে আমাদের লাইক এই ধরেন এক্স ওয়াই, যে এই এক্স ওয়াই এক্স, এক্স ওয়াই ওয়াই এক্স, আমাদের এইগুলো হচ্ছে ফোটনস। সেই ফোটনগুলো হচ্ছে তার মুভমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা, আর এই ফোটনগুলো চেঞ্জ হয়ে গেছে কিনা, আমরা এটা কিভাবে মেজার করতে পারি, ওইটার একটা সিম্পল থিম আমরা দেখে নেই। আচ্ছা আচ্ছা, সো কনসেপ্ট আসতেছে, বলতে পারি যে কোর প্রিন্সিপাল বিহাইন্ড সিকিউরিটি। আমাদের সিকিউরিটির পিছনে মেইন প্রিন্সিপালটা কি সেটা আমরা দেখব। সো আমরা এখানে মেইন থিমটা যদি বলি যে লাইক অ্যাকর্ডিং, আমি কি লিখে নিই, কি বলবো, অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স, মানে ফিজিক্সের যে থিমটা যদি আসে, যদিও এখন একটু জানতে হবে, তো ফিজিক্সের থিম কিছু করার নাই, একটু কমপ্লেক্স লাগবে, সো একটু বেশি করে পড়তে হবে পার্টটা, তাহলে একটু হলো কমপ্লেক্সিটিটা লেস হয়ে যাবে। সো অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স, ইফ সামবডি মেজার্স if sorry, if somebody measures a photon incorrectly, its state can change। কি বললাম, কেউ যদি ফোটনটা যদি আপনার ইনকারেক্টলি মেজার করতে যায়, তখন কিন্তু এটা স্টেট চেঞ্জ হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে আমরা ডেটা ট্রান্সমিট করলাম, ওই সময় হচ্ছে আমাদের যে ফোটনসটা হচ্ছে আমাদের সেন্ডার থেকে সেট হয়ে আসছে। এখন কোনো হ্যাকার যদি ওই ওই মানে ওই আমরা যে ডেটা ট্রান্সমিট করছি, কোনো হ্যাকার যদি ওই এটাতে আপনার ইন্টারসেপ্ট করতে চায়, তখন কিন্তু হচ্ছে কি হবে, ওই ওইটাতে হচ্ছে আমাদের যে ফোটনগুলো ছিল সেটার স্টেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওটার স্টেটটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা 1 মিনিট, আমার মাউস ওয়ার্কিং বন্ধ করে দিচ্ছে, বলছে ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড। একটু একটু ওয়েট করি, এই মাউসটা ঝামেলা করতেছে খুব, কিছু করব। আচ্ছা, সো আমার মাউস কানেকশনের জন্য আসলে পরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। পরে হচ্ছে ওই ভিডিওটা যেটুকু হয়েছে সেটুকু সেভ করে রাখলাম। সেভ করে রাখার পরে আবার একটা নিউ মাউস কিনে এনে তারপর হচ্ছে এই যে বাকি ক্লাসটুকু নিচ্ছি। সো আপনার এই ক্লাসের পার্ট হচ্ছে হচ্ছে আপনার দুইটা, যদি হচ্ছে আমি এই দুইটা পার্ট আমি একসাথে আমি ইয়ে করে দেবো, এটা আমি একসাথে আমি অ্যাড করে দেবো, বাট তাও জাস্ট প্রবলেমটা আমি শেয়ার করলাম আর কি। যাই হোক, সো আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমরা স্টাক হয়ে গেছিলাম। সো আমি এর থেকেই আমি কন্টিনিউ করি, কারণ আপনার যেহেতু অলরেডি একটু আগে আপনার এই পর্যন্ত হচ্ছে আপনার কন্টিনিউ করা ছিল, সো প্রবলেম হবে না। সো আমরা হচ্ছে ছিলাম যে আমাদের কোর প্রিন্সিপাল বিহাইন্ড সিকিউরিটি বেসড অন কোয়ান্টাম মেকানিক্স, মানে হচ্ছে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে। সো তাহলে আমরা এখানে যে পার্টটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম যে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স, if somebody measures a photon incorrectly its state can change। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে হচ্ছে আমাদের 4 টাইপসের, মানে মেইনলি 4 টাইপসের মুভমেন্ট হয়। লাইক হচ্ছে আমাদের ভার্টিক্যাল, হরিজন্টাল 45 ডিগ্রি রাইট ডায়াগোনাল, একটা হচ্ছে 45 ডিগ্রি লেফট ডায়াগোনাল। সো এখন কোনো একজন হ্যাকার ডিউরিং ট্রান্সমিশন টাইমে যদি হচ্ছে আমাদের এই ট্রান্সমিশনের যে আমাদের ডেটাগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে চায়, তাহলে দেখা গেল যে হয়তোবা সে ডেটার অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু সে যে হচ্ছে একটু অ্যাটেম্প্ট করছিল ওই ডেটার অ্যাক্সেস নেওয়ার জন্য, ওই অ্যাটেম্প্টের জন্য দেখা গেল যে হয়তোবা আমাদের এই ডিরেকশনটা দেখা গেলো আমাদের চেঞ্জ হয়ে গেল, আমাদের হয়ে যেতে পারে। সো আমাদের এই যে লাইক ধরেন যে আপনি হচ্ছে একটা একটা জাস্ট সিঙ্গেল প্যাকেট আপনি সেন্ড করছেন আপনার ফ্রেন্ডের কাছে, তো ওইটার হচ্ছে ডিরেকশন ছিল হচ্ছে আপনার 45 ডিগ্রি রাইট ডায়াগোনাল, কিন্তু কোনো একজন হ্যাকারের একটু কমপ্লেক্স টাইপের অ্যাটেম্পটের জন্য দেখা গেলো যে আপনার ওই প্যাকেটটা সে হ্যাক করতে পারেনি, কিন্তু ওই কমপ্লেক্স টাইপের অ্যাটেম্পটের জন্য দেখা গেল আপনার এই ডিরেকশনটা 45 ডিগ্রি রাইট ডায়াগোনাল থেকে চেঞ্জ হয়ে আপনার এটা হচ্ছে হরিজন্টাল হয়ে গেল, হতেও পারে। সো ইন দ্যাট কেস হচ্ছে তখন কিন্তু হচ্ছে আমরা মানে ওয়ান কাইন্ড অফ এরর হচ্ছে আমরা এখানে ডিটেক্ট আমরা করি। হ্যাঁ, সেটা আমি এখানে বলছিলাম যে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স ইফ সামবডি মেজার্স আ ফোটন ইনকারেক্টলি, কারণ ওই যে আমাদের হ্যাকার তো হচ্ছে আমাদের এই অ্যাকুরেট মুভমেন্ট তো সে কখনোই কিন্তু সে মেজার করতে পারবে না, সে কখনোই অ্যাকুরেট মুভমেন্ট মেজার করতে পারবে না। দ্যাটস হচ্ছে কি আমাদের এটার স্টেট কিন্তু চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে, তার হচ্ছে কমপ্লেক্স অ্যাডাপ্টের জন্য। আচ্ছা, সো তাহলে এখানে হচ্ছে আমরা যেটা বলতে পারি ফাইনালি, therefore an eavesdropper তো হয়তো বোঝেন যে মানে আমরা অ্যাকচুয়ালি হ্যাকারকে মিন করি, মানে কনসেপচুয়ালি হচ্ছে আমরা হ্যাকারকে হচ্ছে আমরা ইভসড্রপার বলতে পারি, অ্যাটাকার বলতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ইন্টারসেপ্টর বলতে পারি। ইভসড্রপার দিয়ে আমরা অ্যাকচুয়ালি যদি মানে বলি যে আমরা স্ট্রংলি হচ্ছে আমরা কাকে ইন্ডিকেট করতেছি, সো ইভসড্রপার দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছি যেই হ্যাকাররা হচ্ছে আপনার জাস্ট কোনো একটা সিঙ্গেল ছোট্ট একটা অ্যাটেম্প দিয়ে হচ্ছে আপনার ট্রান্সমিশনের মধ্যে যেই ডেটাগুলো আছে ওইগুলোকে হচ্ছে আপনার অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে। খুবই মানে স্মল একটা অ্যাটেম্প দিয়ে হচ্ছে তারা আপনার ওই ডেটা প্যাকেটটাকে হচ্ছে তারা আপনার ওই কি বলে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা তাকে বলি ইভসড্রপার। সো ইভসড্রপার, আচ্ছা, সো অ্যান ইভসড্রপার cannot secretly observe the photons, এটা তো অবশ্যই জানি, কারণ কখনোই কিন্তু আপনার হোক একজন ইভসড্রপার বা হোক একজন অ্যাটাকার বা হোক আপনার যে ইন্টারসেপ্টর, কখনোই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফোটনের যে মুভমেন্ট অ্যান্ড ডিরেকশন সে ওরা কিন্তু কখনোই সে আপনার ওই মানে অবজার্ভ করতে পারবে না, মানে 99.5% বলা যায় এটা ইম্পসিবল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা বলতে পারি এনি ইন্টারসেপশন, আরে কি সমস্যা, any interception
ইন্ট্রোডিউসেস এরর, আমি একটুকে বলছিলাম যে কোনো হ্যাকার যদি আমাদের এই ট্রান্সমিশন টাইমে যদি ইন্টারসেপ্ট করতে চায় আমাদের যেই ট্রান্সমিটেড ফাইল অর ডেটাগুলো আছে, সো তখন কিন্তু সে যেহেতু হচ্ছে আমাদের এই যে পোলারাইজেশনের আমাদের মুভমেন্ট সে আপনার ঠিকঠাকভাবে অবজার্ভ করতে পারবে না, ফোটনের ডিটেকশন সে আপনার ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারবে না, তো তখন কিন্তু আমাদের এখানে দেখা গেলো যে তখন কিন্তু আমাদের এই ফোটনের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে আমাদের যেতে পারে। সো চেঞ্জ হয়ে যদি যায় তখন কিন্তু আমাদের ওখানে একটা এরর হতে পারে। ওটা এখানে বললাম এনি ইন্টারসেপশন ইন্ট্রোডিউসেস এরর, অ্যান্ড দেন ফাইনালি আমরা বলতে পারি দি সেন্ডার অ্যান্ড রিসিভার ক্যান ডিটেক্ট দিজ এরর্স। হ্যাঁ, বাট ওই যে আমাদের ওই টাইপের যদি কোনো এরর যদি হয়ে থাকে, সো আমাদের সেন্ডার অর রিসিভার হচ্ছে আমাদের ওইটাকে আপনার ডিটেক্ট করতে পারবে, ইভেন সলভও করতে পারবে। সো ইন দ্যাট কেস কোনো প্রবলেম হবে না। সো এবার তাহলে আসেন আমরা হচ্ছে আমাদের স্টেপসগুলো দেখবো যে কীভাবে হচ্ছে এটা কাজ করে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মেইন একদম বেসিক বাট মেইন কনসেপ্ট আমাদের। সো principle of quantum basic working disorder, basic working principle of quantum cryptography। আচ্ছা, সো আমরা স্টেজ 1 নিয়ে আসি। স্টেজ 1, সো আমাদের বুকেও কিন্তু স্টেজ ছিল, হ্যাঁ আমি দেখাচ্ছি। একটু মুভ করে দেই। আচ্ছা, এই যেমন এখানেও কিন্তু যে স্টেজ 1 থেকে স্টার্ট করে হচ্ছে স্টেজ 11। সো এইটাই হচ্ছে আমি এখন ফুললি ডেসক্রাইব করার ট্রাই করবো, যাতে হচ্ছে আপনার বুঝতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্টেজ 1-এ যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফোটন জেনারেশন হবে। ফোটন জেনারেশন। আচ্ছা, সো এই ফোটন জেনারেশনে তাহলে আমাদের বেসিক্যালি যেই থিমটা কাজ করে সেটা হচ্ছে sender generates a photons using a light source, সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল মেইন থিম, যে হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ডার, সে হচ্ছে লাইট সোর্স ইউজ করে হচ্ছে একটা ফোটন সে জেনারেট করবে। এটা হচ্ছে একদম সিম্পল, মানে এগুলো হচ্ছে মানে সিম্পল একটা লজিক, যে মানে এইভাবে কিন্তু হচ্ছে আমাদের এনক্রিপশন প্রসেসটাকে আমরা আরো মানে কি বলে আমরা আমাদের এনক্রিপশন প্রসেসটাকে হচ্ছে আমরা আরো মানে ডেভেলপ করতে পারি। সো দ্য ফার্স্ট টাইম কি যে আমাদের ফার্স্ট হচ্ছে যে আমাদেরকে ফোটন জেনারেট করতে হবে। সো এই জন্য তাহলে আমাদের ফোটনটা কে জেনারেট করবে বেসিক্যালি, সো দ্য সেন্ডার জেনারেটস অফ ফোটনস ইউজিং আ লাইট সোর্স, যে কোনো সোর্স থেকে হতে পারে। আচ্ছা, সো ইচ ফোটন, এটা লিখে দিই, ইচ ফোটন will eventually represent one bit। সো এটা মাথায় রাখবেন, সিম্পল কনসেপ্ট, যে ওই যে ওই লাইট সোর্স থেকে হচ্ছে আমাদের সেন্টার যে ফোটনগুলো হচ্ছে আপনার কি করবে জেনারেট করবে, ওটা প্রত্যেকটা হচ্ছে কি হবে আমাদের 1 বাইট অর 8 বিট করা হবে। সরি, 1 বিট করা হবে, 8 বিট না, 1 বিট করা হবে। বাইট তো বাইটের তো কোনো কনসেপ্ট এখানে আসবে না। ওই আমাদের তাহলে কি হবে যে প্রত্যেকটা ফোটন ইভেন্চুয়ালি কি হবে আমাদের 1 বিট করে হচ্ছে এটাকে আমরা কনসিডার করে নেব। 1 বিট মানে এদের হতে পারে 0, এদের হতে পারে 1। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টেজ 1 গেল। স্টেজ 2, স্টেজ 2-তে হচ্ছে আমাদের তাহলে র্যান্ডম পোলারাইজেশন, মানে ওই যে আমরা কোন দিকে হচ্ছে মুভমেন্টটা করব। সো র্যান্ডম পোলারাইজেশন, আচ্ছা এটা হচ্ছে স্টেজ 2। সো স্টেজ 2-তে হচ্ছে ধরেন যে আমাদের লাইক আমাদের একদম সিম্পলি ধরে যে আমাদের 4টা মুভমেন্ট হবে এখানে, হ্যাঁ আমাদের 4টা ডেটা। সো প্রত্যেকটা ডেটার আমাদের
চারটা ডেটা ধরলাম, আমাদের চারটা ডেটার ডিফারেন্ট চারটা মুভমেন্ট আমাদের হবে। জাস্ট ইমাজিন ধরে নিলাম, সমস্যা তো নাই। আচ্ছা, জেড ইউজ করতে হবে জানি, বাট আপনাদের সিলেবাস তো জেড নাই, এস ইউজ করতে হয়, এই জন্য এখানে ভুল দেখা যাই হোক। সো এখানে থিম হচ্ছে দি ফোটনস পাস টু random polarizers. Each photon is randomly assigned one of four polarizations. কি বললাম, দ্য ফোটন ওয়াজ থ্রু র্যান্ডম পোলারাইজার্স। সো আমাদের যে এই লাইট সোর্স থেকে যে ফোটনটা হচ্ছে আমাদের জেনারেট হবে, ওইটা কিন্তু হচ্ছে আমাদের র্যান্ডমলি কিন্তু হচ্ছে যে কোনো পোলারাইজার্সের ভিতর দিয়ে কিন্তু সে আপনার লাইক মুভ হতে পারবে। অ্যান্ড প্রত্যেকটা ফোটন র্যান্ডমলি অ্যাসাইন্ড ওয়ান অফ ফোর পোলারাইজেশন। সো আমাদের প্রত্যেকটা ফোটনে কিন্তু হচ্ছে র্যান্ডমলি ডিফারেন্ট ডিফারেন্ট পোলারাইজেশন কিন্তু আমাদের অ্যাসাইন করে দেওয়া হবে। আচ্ছা, সো যেমন আমি যদি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমার এ পাশে হচ্ছে পোলারাইজেশন হলো, অ্যান্ড এই পাশে হচ্ছে আমি আমাদের বিট রাখলাম। তাহলে পোলারাইজেশন ধরেন যে আমাদের ভার্টিক্যাল, সো ভার্টিক্যাল যদি হয় তাহলে এটা বিট যেন কত ছিল, আমরা জাস্ট 1 ধরে নিলাম। তারপর হচ্ছে ভার্টিক্যাল ভিই আর হবে। তারপর হচ্ছে আমাদের ভার্টিক্যালের জন্য আমরা না নিচ্ছি হরিজন্টালি, হরিজন্টালের জন্য হচ্ছে আমাদের 0 ধরলাম। এরপর হচ্ছে আমাদের 45 ডিগ্রি রাইট, 45 ডিগ্রি রাইট, তাহলে 45 ডিগ্রি রাইট, এটাকে হচ্ছে আমরা বিটে ধরলাম 1। সেম ভাবে ডিগ্রি লেফট, আচ্ছা সেখানে আমরা 0 দিয়ে দিলাম, 1010। আচ্ছা, তো তাহলে এই যেই পোলারাইজেশনের মানে পসিবিলিটি আমাদের ক্রিয়েট হলো, সো এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের একটা মানে এনকোডেড বিট কিন্তু আমাদের জেনারেট হবে। কিভাবে ভাইয়া বললাম, এনকোডেড একটা বিট হচ্ছে আমাদের জেনারেট হবে। মানে এনকোডেড বিটটা হচ্ছে কিভাবে জেনারেট হবে, সিম্পলি যদি বলি, সো এটা হচ্ছে লাইক আমাদের একটা র্যান্ডম সিকোয়েন্স ক্রিয়েট করবে আমাদের বিটগুলোর। হ্যাঁ, র্যান্ডম বলতে ধরেন যে আমাদের এই যে চারটা ফোটনের 4 রকম যে আমাদের পোলারাইজড মুভমেন্ট। সো ধরেন যে বললাম যে এটা হচ্ছে আমাদের ফোটন ওয়ানের সেমভাবে ফোটন 2, ফোটন 3, ফোটন 4। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের স্টেজ 2 র্যান্ডম পোলারাইজেশন ক্রিয়েট করার আমাদের একটা সিম্পল একটা থিম। এবার হচ্ছে স্টেজ 3-তে যাব। এখানে হচ্ছে আমাদের ট্রান্সমিশন। আচ্ছা, সো ট্রান্সমিশনে আমাদের মেইনলি যেটা হবে, the polarized photons travel through fiber optic cable to the recipient. এ হচ্ছে আমাদের একটা মেইন একটা কনসেপ্ট চলে আসলাম, যে যেহেতু হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি লাইট সোর্স থেকে হচ্ছে আমাদের ফোটনগুলো কি হচ্ছে জেনারেট হচ্ছে, তার মানে এখানে হচ্ছে আমাদের লাইটের কাম। আর এই লাইটের কাজ নিয়ে লাইট দিয়ে হচ্ছে আমাদের ট্রান্সমিট করতে গেলে তখন কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ফাইবার অপটিক কি কিন্তু আমাদের ইউজ করতে হবে, কারণ ফাইবার অপটিক দিয়ে কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রন কিন্তু ট্রান্সমিট হয় না, কারণ ফাইবার অপটিক দিয়ে কিন্তু হচ্ছে আমাদের লাইট ট্রান্সমিট হয়।
তাহলে ইন কেস আমাদের কিন্তু এরকম একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াই উই ইউজ ফাইবার অপটিক টু ট্রান্সমিট ডেটা বেসড অন কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট। হ্যাঁ, সো এই টাইপের কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট বা কোয়ান্টাম মেকানিক্সে আর হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির যে ফোটনগুলো আমাদের ক্রিয়েট হয় ওইটা হচ্ছে কেন, মানে ওইটা হচ্ছে কেন আমাদের লাইক ফাইবার, মানে মানে ওইটা ট্রান্সমিট করার জন্য হচ্ছে আমরা কেন ফাইবার অপটিক ইউজ করি। সো এটা কোশ্চেন আসতে পারে। সো ফাইবার অপটিকের সরি, তাহলে এখানে মেইন হচ্ছে আমাদের ফাইবার অপটিক সরি কি এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে হচ্ছে আমাদের যে ফোটনটা জেনারেট করা হয় সেটা হচ্ছে একটা লাইট সোর্স থেকে আমাদের জেনারেট করা হয়। তাহলে আর ফোটনটা কিন্তু হচ্ছে যেহেতু কোনো ইলেকট্রন না, সো ইলেকট্রন ট্রান্সমিট করতে গেলে তো হচ্ছে আমাদের নর্মাল ওয়্যার্ড আর কপার ওয়্যার্ড কেবল লাগে, বাট যেহেতু এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইট সোর্স থেকে আমাদের এটা এই ফোটনটা জেনারেট হয়, সো এটা হচ্ছে তার ওয়ান কাইন্ড অফ লাইট এলিমেন্ট। অ্যান্ড এই লাইট এলিমেন্টে কিন্তু হচ্ছে আমাদের ট্রান্সমিট করতে হলে অবশ্যই আমাদের ফাইবার অপটিক লাগবে, কারণ ফাইবার অপটিকের মধ্যে কিন্তু আমাদের গ্লাস ম্যাটেরিয়াল ইউজ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের লাইট এলিমেন্টটা হচ্ছে ওই গ্লাসের মধ্য দিয়ে হচ্ছে আমাদের রিফ্লেক্ট করতে 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 হচ্ছে আপনার এটা ট্রান্সমিট করতে পারে। আচ্ছা, সো এই হচ্ছে গেল একটা মেইন কনসেপ্ট। সো দেন হচ্ছে আমরা এখানে বলতে পারি যে এটা তো গেল the polarized photons travel through a fiber optic cable to the recipient. দেন হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা একটা সিম্পল একটা ইকুয়েশন বেসড ডায়াগ্রাম যদি এখানে বলি এট দিস পয়েন্ট, বাট এরকম যে সেন্টার থেকে ডেটা সেন্ড হচ্ছে টু দ্য রেসিপিয়েন্ট and through the polarized photons, সেরকম আর কি কনসেপ্টটা একটু ইজিলি বোঝা যায়। আচ্ছা, সো এট দিস স্টেজ সেন্টার থেকে হচ্ছে কি আমাদের রেসিপিয়েন্ট হচ্ছে আমাদের এই আমাদের ডেটার ট্রান্সমিট হচ্ছে থ্রু দ্য পোলারাইজড ফোটনস। সেটা হচ্ছে আমাদের স্টেজ 3, এটা স্টেজ 3। এবার তাহলে আমরা স্টেজ 4-এ চলে যাই। স্টেজ 4-এ চলে আসলাম, মানে এখানে হচ্ছে আমাদের রেসিপিয়েন্ট সেটআপ নিয়ে আমরা কাজ করব। রেসিপিয়েন্ট সেটআপ, আচ্ছা রেসিপিয়েন্ট সেটআপ সরি সো রেসিপিয়েন্ট সেটআপে হচ্ছে আমাদের মেইনলি যে থিমটা হবে সেটা হচ্ছে the recipient has two beams splitters. The recipient has two beam splitter. সো আমাদের একটা হচ্ছে এক্স স্প্লিটার, একটা হচ্ছে আমাদের ওয়াই স্প্লিটার। সো নাম্বার 1 হচ্ছে এক্স স্প্লিটার, আর হচ্ছে আমরা এটাকে সিম্পল বলতে পারি ডায়াগোনাল স্প্লিটার। এটা হচ্ছে আমাদের ওয়াই স্প্লিটার, যেটা হচ্ছে আমরা ভার্টিক্যাল or horizontal স্প্লিটারও বলতে পারি। সো এই হচ্ছে আমাদের রেসিপিয়েন্টের থেকে মেজর একটা কনসেপ্ট, যে রেসিপিয়েন্ট হচ্ছে আমাদের দুই ধরনের বিম স্প্লিটার থাকবে, মানে ওই অ্যাকচুয়ালি আমাদের ওই অপটিক্যাল ফাইবারটা রিসিভারের কাছাকাছি হচ্ছে আপনার যেখানে কানেক্ট হয়েছে, ঠিক ওই পয়েন্টে হচ্ছে কি আমাদের টোটাল দুই ধরনের কি থাকবে বিম স্প্লিটার থাকবে। আমাদের একটা হচ্ছে এক্স স্প্লিটার, আর হচ্ছে আমরা যেটা অ্যাকচুয়ালি বলতে পারি আমাদের ডায়াগোনাল স্প্লিটার, মানে হচ্ছে আমরা ওই যে ওই 45 ডিগ্রি রাইট আর 45 ডিগ্রি লেফটে হচ্ছে আমাদের যেই ডিরেকশনগুলো আছে ওইটাকে হচ্ছে আমরা স্প্লিটার করতে পারবো। আর একটা হচ্ছে আমাদের ওয়াই স্প্লিটার, আর আমরা যেটাকে বলি ভার্টিক্যাল অর হরিজন্টাল স্প্লিটার, মানে হচ্ছে আমাদের ভার্টিক্যালি অর হরিজন্টালি আমাদের যে ডিরেকশনগুলো আছে ওইটাকে হচ্ছে আমরা এই মানে আপনার কাস্টমাইজ করতে পারবো ইউজিং দ্য ওয়াই স্প্লিটার। আচ্ছা, সো তাহলে আমরা এখানে বলতে পারি যে তাহলে এক্স স্প্লিটার আমাদের কি মেজার করতেছে এখানে অ্যাকচুয়ালি, এই সামনে লিখে দিই
it measures 45 degree right and 45 degree left, and same ওয়েতে y স্পিডটা হচ্ছে আমাদের মেজার করে, it measures vertical or horizontal and horizontal direction, and এইটা এখানে আমরা করে দিই যে 45 লেফট ডিরেকশন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের স্টেজ 4 এর মেইন কনসেপ্ট গেল। ইভেন আমরা এখানে এটাও বলতে পারি যে the recipient also has photon detectors। কেন বলবো এটা? কারণ ফোটনটা হচ্ছে যখন অ্যাকচুয়ালি আমাদের রেসিপিয়েন্টের যে ডিভাইস আপনার সেখানে এসে রিসিভ হবে, তখনই কিন্তু হচ্ছে আমাদের রেসিপিয়েন্টের আপনার হয় এক্স স্প্লিটার আর নাহলে ওয়াই স্প্লিটার হচ্ছে আপনার কাজ করা শুরু করে। বাট এই যে রেসিপিয়েন্টে এক্স স্প্লিটার আর ওয়াই স্প্লিটারের কাজ শুরু হওয়ার আগে কিন্তু রেসিপিয়েন্টকে কিন্তু আপনার ডিটেক্ট করতে হবে যে না, তার কাছে হচ্ছে কোনো ফোটনস আসছে। সো ওই ফোটনটাকে ডিটেক্ট করার জন্য হচ্ছে কি আমাদের ফোটন ডিটেক্টর থাকবে কোথায়? রেসিপিয়েন্টে। এই সিম্পল একটা কনসেপ্ট এখানে বলে দিলাম। আচ্ছা, তাহলে স্টেজ 4 গেল, এবার আমরা চলে যাবো স্টেজ 5-এ। স্টেজ 5-এ হচ্ছে আমরা দেখবো আমাদের র্যান্ডম মেজারমেন্ট। র্যান্ডম মেজারমেন্ট। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমরা তাহলে এখানে যেটা করবো সেটা হচ্ছে ফর ইচ ইনকামিং ফোটনস, মানে হচ্ছে আমাদের সেন্টার থেকে যে ফোটনগুলো আমাদের রেসিপিয়েন্টে আসবে ওইটা। সো ফর ইচ ইনকামিং ফোটনস the recipient randomly chooses X splitter or Y splitter। X splitter or Y splitter। সো তাহলে রেসিপিয়েন্ট হচ্ছে আমাদের র্যান্ডমলি এইদার এক্স স্প্লিটার আর হচ্ছে ওয়াই স্প্লিটার হচ্ছে কি সে আপনার চুজ করতে হবে র্যান্ডমলি। এটা হচ্ছে রেসিপিয়েন্টের হচ্ছে এটা জাস্ট আমাদের সে তার কাজটা হচ্ছে স্টার্ট করতেছে, সে তার কাজটা জাস্ট স্টার্ট করতেছে। অ্যান্ড দেন হচ্ছে আপনার সে এক্স এক্স স্পিডটা ইউজ করুক বা ওয়াই স্পিডটা ইউজ করুক, ওই স্পিডটা ইউজ করার পর হচ্ছে সে যেটা হচ্ছে আপনার আপনার মানে মেজার করতে পারছে, ওইটাই হচ্ছে সে এখন ওটাকে রেকর্ড করবে আপনার অ্যাজ আ রেজাল্ট। তো তাহলে আমরা বলতে পারি দেন records the result, records the result। এই হচ্ছে একদম সিম্পল একটা থিম। ইভেন আমরা এখানে আরো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে দিচ্ছি। the recipient মানে in this case the recipient does not know which polarizer the sender used। রেসিপি কিন্তু এখানে জানে না যে আমাদের সেন্ডার কিন্তু কোন ধরনের পোলারাইজার কিন্তু সে হচ্ছে ইউজ করছিল। ইভেন therefore some measurements will be correct and some will not। সো এই জন্য দেখা যায় যে আমাদের রেসিপিয়েন্ট যেহেতু র্যান্ডমলি হচ্ছে সে আপনার স্প্লিটার হচ্ছে চুজ করতে পারবে। সো স্প্লিটার চুজ করার পর দেন হচ্ছে সে যখন আপনার ফোটন মেজার করতে যাবে, সো দেখা যাবে যে কিছু কিছু আপনার মেজারমেন্ট ঠিক হতে পারে, আবার আপনার কিছু কিছু মেজারমেন্ট আপনার ঠিক নাও হতে পারে। সেটা আমরা এখানে বললাম যে
দ্য রেসিপিয়েন্ট ডাজ নট নো হুইচ পোলারাইজার দ্য সেন্ডার ইউজ। হ্যাঁ, এখন রেসিপিয়েন্ট যদি জানতো যে আমাদের সেন্ডার এক্স স্প্লিটারই আমাদের মানে এক্স স্প্লিটারের থিমে মানে হচ্ছে সে আপনার 45 ডিগ্রি রাইটে আর 45 ডিগ্রি লেফটে সেন্ড করছে, নাকি হচ্ছে আমাদের সেন্টার ওয়াই স্প্লিটার থিমে মানে আমাদের সেন্টার হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যালি হচ্ছে আমাদের থিমে সে আপনার ডেটা সেন্ড করছে। সো আমাদের সেন্টার হচ্ছে কোন পোলারাইজারটা মানে এই যে আমাদের এক্স স্পিডার থিমে নাকি ওয়াই স্পিডার থিমে হচ্ছে সে ডেটা সেন্ড করছে, এটা যদি আমরা শিওরলি জানতে পারতাম তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম ছিল না। বাট আমরা যদি জানি না তাই হচ্ছে আমরা আপাতত র্যান্ডমলি একটা চুজ করে দেন ওইটা দিয়ে হচ্ছে আমরা যখন মেজার করতে যাবো সো তখন আমাদের অবশ্যই সাম মেজারমেন্ট উইল বি কারেক্ট হতে পারে, আবার আমাদের কিছু কিছু মেজারমেন্ট কারেক্ট নাও হতে পারে। এটাই আমি সিম্পলি এখানে বললাম। অ্যান্ড অবশ্যই হচ্ছে আমরা এখন এখানে একটা এক্সাম্পলও দেখবো, তো এটা আমাদের বুঝতে আরো ইজি হবে। সো এক্সাম্পলে ধরেন যে আমাদের সেন্টার ইউজেস একদম সিম্পল থিম করে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে ইজি হয়। তো সেন্টার ইউজেস ভার্টিক্যাল, সেন্টার ইউজেস ভার্টিক্যাল, দেন হচ্ছে রেসিপিয়েন্ট চুজেস ওয়াই স্প্লিটার, recipient chooses y splitter। সো তাহলে এখানে কিন্তু আমাদের কি হলো যে উম, উম, কি বলে যে চয়েস, এটা আমরা কি বলতে পারি যে চয়েস ভ্যালিডিটি, চয়েস ভ্যালিডিটি হচ্ছে কি আমরা কারেক্ট পোলারাইজার কিন্তু আমরা এখানে চয়েস করতে পারছি। সো কারেক্ট পোলারাইজার, কারেক্ট পোলারাইজার। সো তাহলে ইন দ্যাট কেস কিন্তু হচ্ছে আমাদের রেজাল্ট কিন্তু কি আসবে, ভ্যালিড আসবে। সো result is valid, result is valid। সো এই তিনটাকে একটু বোল্ড আউট করে দেই যা আপনার বুঝতে ইজি হয়। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেম ভাবে আরেকটা এক্সাম্পল দেখি। তো সেন্টার ইউজেস ভার্টিক্যাল বাট অদার সেন্টার ইউজ হচ্ছে আমাদের 45 ডিগ্রি লেফট ডায়াগোনাল, বাট রেসিপিয়েন্ট হচ্ছে স্টিল সে ওয়াই স্প্লিটার চুজ করছে। তো তাহলে কিন্তু এখানে আমাদের চয়েস ভ্যারাইটি ইনকারেক্ট পোলারাইজার হবে, এটা ইনকারেক্ট পোলারাইজার। তো তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে আমাদের এই ইনভ্যালিড, আর না হলে আমাদের এখানে কোনো রেজাল্ট নাই। সো হতে পারে রেজাল্ট ইজ ইনভ্যালিড অর বিকাম আনঅ্যাভেলেবল, যে কোনো একটা হতে পারে যে আমাদের ইনভ্যালিড রেজাল্ট হতে পারে, বা দেখা গেল বলতে পারে যে রেজাল্ট হচ্ছে আমাদের টোটালি আনঅ্যাভেলেবল, কোনো রেজাল্ট এখানে নাই। সো এটা হচ্ছে স্টেজ 6, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এবার হচ্ছে আমরা নেক্সট স্টেজে চলে যাই, স্টেজ 7। আচ্ছা 5, ও সরি স্টেজ 5 ছিল, সো স্টেজ 6-এ যাবো আমরা এখন। আচ্ছা তো স্টেজ 6-এ হচ্ছে সিম্পলি থিঙ্ক করেন যে তাহলে এখন হচ্ছে যেহেতু আমাদের মেজারমেন্ট শুরু হয়ে গেছে, এখন মনে করেন যে আমি তো না হয় এতক্ষণ ধরে বলছি যে আমাদের হচ্ছে একটা প্যাকেটের সাথে আমাদের এখন একটা ফোটন আসছে। এখন সিম্পলি থিঙ্ক করেন আমাদের তো যখন আমাদের কোনো ফাইল ট্রান্সমিট হয়, আমাদের কোনো একটা সিঙ্গেল ট্রান্সমিশন ওখানে তো একটা প্যাকেট, ওখানে কিন্তু থাউজেন্ড অফ ডেটা প্যাকেট কিন্তু সেখানে থাকে। তার মানে কি আপনাকে কিন্তু থাউজেন্ড অফ ফোটনস কিন্তু আপনাকে মেজার করতে হবে। সো তার মানে এই এই এক একটা ফোটন মেজার করতে কিন্তু আমাদের স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত আসা লাগছে। তার মানে ওই থাউজেন্ড অফ প্রোটন কিন্তু আমাকে মেজার করতে গেলে ওই স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত হচ্ছে আমাকে বারবার রিপিট করতে হবে। তার মানে আমাদের স্টেজ 6 হচ্ছে রিপিট দ্য প্রসেস, রিপিট দি প্রসেস। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি যে stages 1 to 5 are repeated many times,
thousands of photons may be transmitted, so this creates a long sequence. আরে কি অবস্থা রে ভাই, লং সিকোয়েন্স টাইপিং এ মিস্টেক হচ্ছে, লং সিকোয়েন্স অফ বিটস। আপনার এই যত বেশি আপনার মেজার হবে, সো আপনার সেখানে কিন্তু বিটও আপনার তত বাড়তে থাকবে। এটা তো সিম্পল, এটা তো সিম্পল কনসেপ্ট যে আমাদের এই এক একটা মেজারে কিন্তু হচ্ছে আমাদের আমাদের একটা করে বিট আমাদের কাউন্ট করা হবে। সো আমাদের যদি এরকম ধরেন যে আপনার একসাথে 1,00,000 ফোটন হচ্ছে, এখন আপনাকে মেজার করতে হবে, তাহলে আপনাকে কিন্তু ওখানে এখন 1,00,000 কি হবে আপনার কিন্তু বিট, 1,00,000 বিট, অনলি বসে 1,00,000 বিট কিন্তু আপনার সেখানে কি হবে, জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের স্টেজ 6 আমাদের এইটুকুই, এখানে আমাদের আর এক্সট্রা কোনো কাজ এখানে নাই। এবার চলে আসি স্টেজ 7। স্টেজ 7 হচ্ছে আমাদের এক্সচেঞ্জ মেজারমেন্ট বেসিস। সো আমি এই ফুল প্রসেসটা আমি এই ক্লাসে আমি করে দেবো, কপি করে দেবো, না হলে এটা ডিউ রাখা ঠিক হবে না। এক্সচেঞ্জ মেজারমেন্ট বেসিস, সো আমাদের এই ক্লাসটা একটু লং হবে, সমস্যা নাই। সো এক্সচেঞ্জ মেজারমেন্ট বেসিস, আচ্ছা, সো এই জিনিসটা কি? হ্যাঁ, সো ধরেন ফর এক্সাম্পল যে আমাদের রেসিপিয়েন্টের হচ্ছে সবগুলা ফোটন হচ্ছে আপনার মেজার করা শেষ। এখন ধরেন ফর এক্সাম্পল, কি বললাম, ফর এক্সাম্পল ধরেন যে আমাদের রেসিপিয়েন্ট হচ্ছে মেজার করলো, লাইক আমি এখানে বলে দিচ্ছি, রেসিপিয়েন্ট মেজার করলো যে মানে মেজার করার জন্য হচ্ছে সে আমাদের যেই স্প্লিটারগুলো ইউজ করছে সেটা হচ্ছে এক্স ধরলাম, তারপর হচ্ছে ওয়াই ওয়াই, আবার বললাম এক্স এক্স ওয়াই এক্স ওয়াই, সো ইট গোজ অন লাইক দিস। সো মানে এখানে আমাদের মোটামুটি ধরেন যে আমাদের অনেকগুলা আমাদের এখানে এই আমাদের স্প্লিটারই আমাদের ইউজ করা হয়েছে। সো দেন আমাদের রেসিপিয়েন্ট কিন্তু হচ্ছে এইগুলাকে কি করবে, আমাদের সেন্ডারের কাছে হচ্ছে এগুলো সেন্ড করবে। যেটা সেন্টার হচ্ছে আবার সে কি করবে, ম্যাচিং করে দেখবে যে স্প্লিটারের ইউজটা ঠিক আছে কিনা। সো আমি এখানে একটু পয়েন্ট এরকম করে দেই, তাহলে এরপরে যেটা হবে যে দ্য রেসিপিয়েন্ট sends back this combination of polarizer, the recipient sends back this combination of polarizer. Then এইটা দিয়ে তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা সেন্ডারকে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছি, সো this only tells the sender which beam splitter was used. This only tells the sender which beam splitter was used. ঠিক আছে, গেল আমাদের এইটুকু। বাট আমাদের রেসিপিয়েন্ট কিন্তু আমাদের ওই বিটগুলো কিন্তু আমাদের সেন্ড করতে হবে। মানে ধরেন এই যে এক্স এর জন্য আমরা ধরলাম ওয়াই, তারপরে ওয়াই সরি এক্স এর জন্য ধরলাম 1, ওয়াই এর জন্য ধরলাম 0, আবার এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 0, তাহলে এখানে কি হবে 100111010। সো আমাদের রেসিপিয়েন্ট কিন্তু এই বিটগুলো সেন্ড করতে পারবে না। রেসিপিয়েন্ট কিন্তু হচ্ছে আমাদের এই 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 মানে যেই পোলারাইজারগুলো হচ্ছে আমাদের ইউজ করা হয়েছে ওই মানে ওইগুলোকে আসছে মানে ওই কম্বিনেশনটাকে হচ্ছে সে আপনার সেন্ড করবে। সো এই পার্টটা একটু মাথায় রাখতে হবে, তাহলে এই আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিন্তু হচ্ছে রেসিপিয়েন্ট কিন্তু বিটগুলোকে কিন্তু সেট করতে পারবে না, যেই স্প্লিটার আর যেই পোলারাইজার হচ্ছে এখানে আপনার ইউজ করা হয়েছে ওইটাকেই হচ্ছে ওই কম্বিনেশনটাকে সে আপনার সেন্টারের কাছে সেন্ড ব্যাক করবে। তো তাহলে হচ্ছে আমরা এখানে এটাও বলে দিই, the recipient
recipient does not send the measured bits, কি বললাম, the recipient does not send the measured bits। ব্যাস, তাহলে এ হচ্ছে আমাদের স্টেজ, আমাদের 7 আমাদের গেল। আচ্ছা, সো আই থিঙ্ক আমাদের এইটুকু আগে ভালো করে কমপ্লিট করা উচিত। হ্যাঁ, এইটুকু ভালো করে কমপ্লিট করা উচিত। সো তাহলে এক কাজ করেন, তাহলে হচ্ছে আমাদের আমাদের এই ক্লাসটা হলে আমাদের এই পর্যন্তই থাক, কারণ একবারে এইটা ফুল প্রসেসটা ভালো করে একদম ভালো করে ফুললি দেখলে দেখা যাবে যে আপনাকে হচ্ছে আবার বারবার হচ্ছে এটা রিপিট করা লাগবে। বাট আই থিঙ্ক, কারণ আমাদের এরপরে স্টেজ 8, 9, 10, তারপর হচ্ছে আমাদের হচ্ছে 11 যেই স্টেপগুলো আছে ওইগুলো দেখা গেলো যদি আমরা একসাথে দেখতে গেলে হয়তো বা আপনার মানে এটা হচ্ছে এই মানে আমি যেটা ফিল করতেছি হয়তো বা আপনার একটু কমপ্লেক্স লাগলেও লাগতে পারে। হ্যাঁ, তাও আই থিঙ্ক আচ্ছা আমি এই ক্লাসে শেষ করে দিই। আই থিঙ্ক প্রবলেম হবে না, একটু টাইম লাগে লাগুক, সমস্যা নাই। স্টেজ 7 গেল, এবার আসে স্টেজ 8। সো স্টেজ 8-এ হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন সেন্ডারে হচ্ছে এখন এটাকে অ্যাকচুয়ালি কম্পেয়ার করে দেখবে। সো সেন্ডার কম্পেয়ার বেজেস, মানে এই যে এই বেস থিমগুলো, মানে বেস বলতে হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের টোটাল কমপ্লিট এই যে আমাদের এলিমেন্টগুলোকে হচ্ছে আমরা মিন করতেছি, যে আমরা যেইগুলো হচ্ছে আমরা কালেক্ট করছি রেসিপিয়েন্টে ওইগুলা হচ্ছে ঠিকঠাক আছে কিনা। সো ওইগুলোকে আমরা বেস বলতেছি। আপনি বলতে পারেন যে সেন্ডার কম্পেয়ার রেসিপিয়েন্টস বলা যায় ডেটা, আমরা এটাও বলতে পারি, বাট এটা আমরা সিম্পলি বললাম যে সেন্টার কম্পেয়ার বেস। আচ্ছা, সো তাহলে আমরা এখানে যেটা মেইন থিমটা যদি এখানে লিখি এখানে, সেটা হচ্ছে মেইন থিম হচ্ছে সেন্টার compare senders polarization basis with recipient beam splitter basis। বললাম দ্য সেন্ডার কম্পেয়ার্স, মানে সেন্ডারে হচ্ছে ওই ফটোন ক্রিয়েট করার পর ওইখানে হচ্ছে যেই পোলারাইজেশন হয়েছিল ওই পোলারাইজেশনের যে বেসিস ওইটাকে হচ্ছে সে এখন কম্পেয়ার করবে কার সাথে, রেসিপিয়েন্ট হচ্ছে যে স্প্লিটার বেসিস ইউজ করছিল ওইটার সাথে কম্পেয়ার করবে। বাট ওই সেম জিনিস, ওই এক্স ওয়াই মানে ওই হোক ভার্টিক্যাল বা হোক হরিজন্টাল যেটা কোনো ওই একই জিনিস। বাট সেন্ডারে তো হচ্ছে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে আমাদের এটা লাইট সোর্স থেকে এটা জেনারেট করা হয়েছে, আর রেসিপিয়েন্ট তো হচ্ছে আমরা এই আপনার এই বিম স্প্লিটার ইউজ করে হচ্ছে আমরা এটাকে আইডেন্টিফাই করা ট্রাই করছি। সো আমাদের তাহলে সেন্টারটা হচ্ছে আমাদের এই অটোমেটিক জেনারেশন, আর আমাদের রেসিপিয়েন্টটা হচ্ছে কিন্তু আমাদের এটা ম্যানুয়ালি কিন্তু আমাদের এটা ক্রিয়েট করা হয়েছে। বাট আমাদের ওই মানে ইন্টারনাল এলিমেন্ট তো সেম, ওই এক্স ওয়াই মানে আমাদের এই ভার্টিক্যাল বা হরিজন্টাল যেটা হোক না কেন, যাই হোক। সো তাহলে এবার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এক্সাম্পল। সো আমি কি যদি বলি যে সেন্টারের আমাদের তাহলে এখানে পোলারাইজেশন কি ছিল, তাহলে সেন্টার পোলারাইজেশন, ধরেন যে সেন্টার তাহলে ফার্স্টে ছিল হচ্ছে ভার্টিক্যাল, তারপর হচ্ছে হরিজন্টাল, তারপর হচ্ছে রাইট ডায়াগোনাল, তারপর হচ্ছে লেফট ডায়াগোনাল। অ্যান্ড তাহলে এখানে আমাদের তাহলে সেন্টারের বেস কি আসতেছে, সেন্টারস বেজেস, তাহলে বেজ আসতেছে কিন্তু হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল আর হরিজন্টালের জন্য কিন্তু হচ্ছে আমাদের ওয়াই ওয়াই। সো তাহলে ওয়াই ওয়াই আর রাইট ডায়াগোনাল আর লেফট ডায়াগোনাল
জন্য হচ্ছে আমাদের এক্স এক্স ও ওয়াই ওয়াই এক্স এক্স। সো এটা হচ্ছে আমাদের সেন্ডার্সের কি আসছে, বেস। কিন্তু রেসিপিয়েন্ট থেকে কি বেস আসছিল, রেসিপিয়েন্টস বেসেস। রেসিপিয়েন্ট থেকে আমাদের কি আসছিল, রেসিপিয়েন্ট থেকে তো আমাদের আমরা রিসিভ করছিলাম লাইক দিলাম একটা এক্সাম্পল যে ওয়াই এক্সেস ওয়াই, ফর এক্সাম্পল ওয়াই এক্সেস ওয়াই। তাহলে এখন কম্পারিজন যদি করি, কম্পারিজন যদি করি, সো কম্পারিজন যদি করি তাহলে দেখেন আমাদের এখানে ফার্স্টেরটা কিন্তু ম্যাচ করতেছে, তাই না? তাহলে ফার্স্টেরটা ম্যাচড, সেকেন্ডটা কিন্তু ম্যাচ করতেছে না, এখানে সেকেন্ডে ওয়াই এখানে এক্স, থার্ডটা ম্যাচ করতেছে না, ও না থার্ডটা ম্যাচ করতেছে, লাস্টেরটা আবার ম্যাচ করতেছে না, তাহলে সেকেন্ডটা নট ম্যাচড, থার্ডটা ম্যাচ করতেছে, আবার লাস্টেরটা নট ম্যাচড। এই হচ্ছে কি আমাদের কম্পারিজন। সো এই এই পার্টটুকুই হচ্ছে আমাদের স্টেজ এইটা হবে। সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন। এবার চলে যাবো স্টেজ 9 এ। স্টেজ 9, আচ্ছা স্টেজ 9 তাহলে আমাদের যেটা হবে যে কিপ অনলি ম্যাচিং বেসেস, কিপ অনলি ম্যাচিং বেসেস। তাহলে এখানে যেটা হবে sender informs the recipient which positions used matching bases। কি বললাম এখানে, সেন্ডার ইনফর্মস দ্য রেসিপিয়েন্ট হুইচ পজিশন ইউজ ম্যাচিং পেজেস। লাইক হচ্ছে সেন্ডার হচ্ছে এখন রেসিপিয়েন্ট কি ইনফর্ম করবে যে তোমার পজিশন 1 মানে যে ফার্স্ট পজিশনে যেই বেজেসটা ছিল ওইটা ম্যাচ করছে, আর থার্ড পজিশন যেটা ছিল আমাদের ওইটা ম্যাচ করছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে রেসিপিয়েন্ট এই আমাদের সেন্ডার অ্যাকচুয়ালি হচ্ছে এটা বলবে যে যদি মানে আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে নেই, সেটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমাদের সেন্ডার বলবে যে সেন্ডার্স রিপ্লাই যেটা হবে সেটা সেন্ডার্স রিপ্লাই হচ্ছে সে বলবে যে পজিশন 1 দেন হচ্ছে পজিশন 3, পজিশন 1 পজিশন 3 এই দুইটা হচ্ছে ম্যাচ করছে, মানে এই টাইপের হচ্ছে একটা রিপ্লাই হচ্ছে সে আমাদের কি করবে, রেসিপিয়েন্টের কাছে সেন্ড করবে। আচ্ছা তাহলে এখানে তাহলে আমার যেটা হবে যে মানে কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে তাহলে আমাদের নন ম্যাচিং, এটা বলতে পারি নন ম্যাচিং পজিশনস আর ডিসকার্ডেড। নন ম্যাচিং পজিশনসগুলো তাহলে আমাদের কি হবে, ডিসকার্ড হয়ে যাবে। কেন আমাদের এটা বলতে হবে যে কেন তাহলে আমাদের নন ম্যাচিং পজিশনগুলো, নন ম্যাচিং যে পজিশনগুলো আছে লাগে এই যে আমাদের, তাহলে আমাদের এই যে এই এক্স আর এই ওয়াই কিন্তু আমাদের কি হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে। বাট তাহলে তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা প্রবলেম তো থেকে যাবে, আমাদের ফটোন তো যেহেতু আমাদের ফটোন যদি মিস হয়ে যায় তাহলে তো আমরা অ্যাকচুয়াল যে ডেটা আমরা ওইটাও তো আমরা গেট ব্যাক করতে পারবো না। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, হোয়াই, তাহলে আমি এখানে একটা বলে দেই, নন ম্যাচিং পজিশন ডিসকার্ডেড বিকজ আচ্ছা সি এ because only matching bases produce reliable measurements, the remaining bits become the shared key, remaining base becomes the shared key। এটাতে হচ্ছে আমি আবার কি মিন করতেছি, ওই যে যেমন আমি তো বললাম যে আমাদের ধরেন যে এইটা হচ্ছে আমাদের জাস্ট বলি আমাদের সেন্ডারটা আসছিল, যদি বলি ওয়াই হচ্ছে 0 আর এক্স হচ্ছে 1, 0 0 1 1, বাট রেসিপিটা কি আসছে আমাদের 0 1 1 0, তাহলে আমাদের ম্যাচ করছে কোনটা, ফার্স্টেরটা আর থার্ডেরটা। তাহলে আমাদের ম্যাচিংটা হচ্ছে তাহলে ম্যাচিং করার পর তার মানে আমাদের এখানে রেসিপিয়েন্টটা আমাদের থাকতেছে কি সেটা আমাদের এখানে লিখি, তাহলে থাকতেছে হচ্ছে পজিশন
0টা থাকতেছে, আর পজিশন 3তে আছে 1, 0 1 থাকতেছে। তাহলে এই যে ফার্স্টে এই সেকেন্ডের 1 আর লাস্টের যে 0, এটা তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের তখন শেয়ার্ড কি হয়ে যাবে ভাইয়া, এটা তাহলে তখন কি হয়ে যাবে, শেয়ার্ড কি হয়ে যাবে। আর এই দুইটা হচ্ছে আমাদের প্রাইভেট কি থাকবে। এইটা হচ্ছে একটা নিউ একটা থিম, এটা একটু মাথায় রাখতে হবে যে যেই ফটোসগুলো হচ্ছে আর যে পোলারাইজেশনগুলো আমাদের ম্যাচ করতেছে না, ওইটা হচ্ছে তখন আমাদের শেয়ার্ড কি হয়ে যাবে, মানে ওটা সবাই দেখতে পারবে। কিন্তু যেই দুইটা হচ্ছে আমাদের ম্যাচিং করছে, ওই দুটো হচ্ছে তখন আমাদের জাস্ট প্রাইভেট থাকবে বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। সো এই হচ্ছে কনসেপ্টটা ছিল এইখানে। সো এটা আসলে একটু মানে কমপ্লেক্স টাইপের কনসেপ্ট, যদি আপনাদের এখান থেকে এইভাবে একদম পুরো ইন ডেপথে কোশ্চেন আসবে না, বাট এটা একবার ভালো করে বুঝতে পারলে এখান থেকে যে কোনো কোশ্চেন আপনি ইজিলি লিখতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি আমরা স্টেজ 10-এ। স্টেজ 10 এখানে যেটা হবে যে আমাদের এখন এখানে সিঙ্ক্রোনাইজেশন হবে, সিঙ্ক্রোনাইজেশন। তো সো এই স্টেজে হচ্ছে এখন আমাদের সেন্ডার আর রেসিপিয়েন্ট হচ্ছে আপনার একটা মানে ফাইনাল একটা ডিসিশনে আসবে। ফাইনাল একটা ডিসিশনে আসার পর তারা এখন একটা মানে আপনার ওই কম্প্রোমাইজ করে তারা এখন সেট করে ফেলবে যে না ঠিক আছে, রাইট নাও হচ্ছে আমাদের ওই পোলারাইজেশনের যেই ইকুয়েশনটা আছে, ওইটা হচ্ছে আমরা এখন ফুললি ভেরিফাই করে ফেললাম। অ্যান্ড আমাদের এই দুইজনের মধ্যে যেই পোলারাইজেশনের যেই সিকোয়েন্স ছিল ওইটাতে হচ্ছে হচ্ছে যাতে আর কোনো ধরনের ডিফারেন্স না থাকে। তো তখন হচ্ছে তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সিঙ্ক্রোনাইজেশন স্পেলিং কি দিতে হবে, জেড দিতে হবে, পেস দিতেই হবে, কিছু মানে এস থাকবে থাক। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে বোথ সেন্ডার অ্যান্ড recipient verify that they now possess the same sequence. মানে মনে করেন যে আপনি হচ্ছে আমার কাছে একটা ফাইল সেন্ড করছেন, এখন ওই ফাইলটা হচ্ছে আমি রিসিভ করার পর একটা কপি করে আমি রেখে দিলাম, দেন ওই ফাইলটা হচ্ছে আমি আপনাকে সেন্ড করে বললাম যে আপনি ফাইলটা চেক করে দেখেন যে, বা দেখা গেলো ওই যে কপিটা আমি করছিলাম ওই কপিটা হচ্ছে আমি আবার আপনাকে সেন্ড করে বললাম যে ভাই দেখেন যে যে আপনি দেখেন যেটা আপনি যেটা সেন্ড করছেন ওইটাই কিনা। এখন আপনি দেখলেন যে না এখানে হচ্ছে 3-4টা পেজ একটু চেঞ্জ হয়ে গেছে, তখন হচ্ছে আপনি আবার কি করেন, তখন হচ্ছে আপনি হচ্ছে এই আবার ওইটা ঠিকঠাক করে হচ্ছে আবার এই ওই 3-4টা পেজ হচ্ছে আমার কাছে সেন্ড করে দিয়ে বলেন যে এইগুলো হচ্ছে মিসিং ছিল, এগুলো ঠিক করে নেন। তো এই যে আমাদের মধ্যে ইন্টারনাল একটা এই কি বলে একটা ইন্টারনাল একটা প্রসেস বা ইন্টারনাল যে একটা এই আন্ডারস্ট্যান্ডিং, এই পার্টটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজেশন, ওইটাই হচ্ছে আমরা স্টেজ 10-এ সেম কাজটা হচ্ছে আমরা করব। সো তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাট দিস পয়েন্ট আমাদের সেন্ডার কি যেটা আমাদের আসলো, মানে ফর এক্সাম্পল হিসেবে ধরেন যে সেন্ডার কি যেটা আসলো সেটা ধরেন যে আমাদের এক্স ওয়াই এক্স, বা আমি উপরটা নিয়ে আসি যে এই সেন্টারে ছিল হচ্ছে ওয়াই ওয়াই এক্স এস, সেন্টারে কি ছিল ওয়াই ওয়াই এক্স এস, মানে হচ্ছে কি 0011, অ্যান্ড দেন হচ্ছে আমাদের রেসিপিয়েন্টটা হচ্ছে আমাদের এই খিটাই হচ্ছে সে আমাদের এখন কি করবে, সে হচ্ছে এটাকে এখন আপনার ওই অ্যাকসেপ্ট করে নেবে ফুললি, অ্যান্ড সেন্ডারও কিন্তু হচ্ছে এই খিটাই কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে বলবে, মানে ওই যে দুজনের মধ্যে হচ্ছে আপনার একটা বোঝাপড়া হবে। সো তখন সেন্ডারেরও কিন্তু কি হয়ে যাবে কি 0011। সো নাও তো আমরা বলতে পারি দে আর নাও সিঙ্ক্রোনাইজড, দে আর নাও সিঙ্ক্রোনাইজড, দে আর নাও সিঙ্ক্রোনাইজ। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটাই হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজেশনের কনসেপ্ট। এরপর তাহলে আমরা চলে যাই স্টেজ 11-এ। স্টেজ 11-এ চলে আসলাম। এইখানে যেটা হবে যে আমাদের একটা সিকিউর কি হচ্ছে আমাদের এস্টাবলিশ হয়ে যাবে, সিকিউর কি established. সো এখানে তাহলে বেশি যেটা হবে যে
the shared encryption key has now been created. সো এখন হচ্ছে আমাদের একটা এনক্রিপশন কি আমাদের কীভাবে ক্রিয়েট করবে। এখন কি ধরনের এনক্রিপশন কি ওইটা তো আমরা জীবনে বলতে পারবো না, ইভেন ওটা হচ্ছে এখন আপাতত বলাও পসিবল না, বাট একটা এনক্রিপশন কি আমাদের কি ক্রিয়েট হয়ে যায় মানে স্টেজ 10 পর্যন্ত আসার পর যখন হচ্ছে সেন্ডার আর রেসিপিয়েন্টের এই পোলারাইজেশন কি এই পোলারাইজেশন কিটা যখন হচ্ছে আমাদের কি হবে তাদের মধ্যে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, তখন হচ্ছে এবার একটা এনক্রিপশন কি মানে একটা শেয়ার এনক্রিপশন কি কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। And this key can be used with traditional encryption algorithms. So এই স্টেজে এসে হচ্ছে আমাদের যে এনক্রিপশন কিটা জেনারেট হবে এটা কিন্তু হচ্ছে আমাদের ওই ট্রেডিশনাল আমাদের যে এনক্রিপশন অ্যালগরিদম আছে ওইটার উপর বেস করে কিন্তু এটাকে ইউজ করা পসিবল, ইম্পসিবল কিছু না। সো তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বলতে গেলে আচ্ছা একটা পরে আমরা এখানে অ্যাড করতে পারি লাস্ট পার্ট, সেটা হচ্ছে মেসেজ ক্যান, আর বলতে পারি যে transmitted data can now be encrypted and decrypted safely. বাস এই হচ্ছে মেনলি আমাদের টোটাল 11 স্টেপ গেল। এবার এইটুকু ভালো করে পড়ার পর তারপর দেন পার্সোনালি একটু প্র্যাকটিস করবেন, করার পর বুক থেকে এবার এই স্টেজগুলো একটু দেখে নেবেন, তাহলে আই থিঙ্ক মনে করেন যে আপনার কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, সো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাক, একটু বেশি বড় হয়ে গেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই পার্টের কিছু মানে স্পেশাল কনসেপ্ট মানে এইটা হচ্ছে আমাদেরকে মানে কেন এতটা সিকিউর, তারপর হচ্ছে এটা অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো দেখবো। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে আমরা এই প্রোটোকলের উপর মানে বেসিক কনসেপ্ট আমরা দেখবো। হ্যাঁ, মানে আমাদের নেক্সট ক্লাসে খুব বেশি একটা লেন্থি হবে না, কারণ আমাদের এই ক্লাসে হচ্ছে আমাদের যেহেতু একটা লং টাইম গেছে, সো আমরা নেক্সট ক্লাসে খুব বেশি একটা লেন্থি করবো না। আপাতত হচ্ছে এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির ফাইনাল কনসেপ্টগুলো হচ্ছে দিয়ে ফুল কমপ্লিট করে দেন হচ্ছে আমরা নেক্সট যে আমাদের কনসেপ্ট তার উপরে হচ্ছে আমরা অল্প করে কিছু ডিসকাস করবো ইনশাল্লাহ।